এবার যে বিশেষ প্রতিবেদনের দিকে নজর রাখবো। 24-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিরোধী দলগুলি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অবিজেপি দলগুলি নিয়ে তৈরি হয়েছে বিরোধী টিম ইন্ডিয়া। কিন্তু বিজেপিকে টক্কর দেওয়ার জন্যই কি তৈরি বিরোধীদের টিম ইন্ডিয়া? এই প্রশ্নই থেকে যাচ্ছে। লোকসভা ভোটকে পাখির চোখ করে এগোচ্ছে বিরোধী দলগুলি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এক ছাতার তলায় আসছে তারা। তৈরি হয়েছে অবিজেপি দলগুলির মিলিত মঞ্চ ইন্ডিয়া। বাম, কংগ্রেস, তৃণমূল কে নেই সেখানে। সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার একেবারে চাঁদের হাট। কিন্তু বিজেপিকে টক্কর দেওয়ার জন্য কি তৈরি হয়েছে বিরোধীদের টিম ইন্ডিয়া? এই প্রশ্নই থেকে যাচ্ছে। প্রাদেশিক সমীকরণের জটিলতা। কারণ প্রাদেশিক রাজনৈতিক সমীকরণ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পাঞ্জাব, বিহার একাধিক রাজ্যের প্রাদেশিক রাজনীতির অঙ্ক এমন জটিল হয়ে উঠেছে যে তা ইন্ডিয়া ব্লক শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন উঠছে, জোট শেষ পর্যন্ত টিকবে তো? বাংলায় তৃণমূলের বিরুদ্ধে এক কাট্টা বাম কংগ্রেস। এই যেমনটা পশ্চিমবঙ্গের কথায় ধরা যাক, এখানে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে এক কাট্টা বাম কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমরা নাগারে আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। জাতীয় রাজনীতিতে সমীকরণ যাই হোক না কেন, বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে একেবারে খড়গহস্ত তারা। এ রাজ্যে অধীর, সেলিমদের অবস্থান স্পষ্ট। তৃণমূল ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াই তাদের। স্পেন সফর থেকে ডেঙ্গি, অধীরের নিশানায় মমতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বাবু তো প্রায়ই নিত্যদিন আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমোকে। রাজ্যের লগ্নি টানতে সম্প্রতি স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে খোঁচা দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। মমতার স্পেন সফরকে অযথা খরচ বলে কটাক্ষ করেছেন তিনি। বাংলায় ডেঙ্গি পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতিকে মমতা মেড ও রাজ্য সরকার স্পন্সর্ড বলে কটাক্ষ করেছেন অধীর। কংগ্রেসের ঘর ভাঙার খেলা। এসব আক্রমণ প্রতি আক্রমণ তো রয়েছে বাংলায়, এর সঙ্গে চলছে আবার ঘর ভাঙার খেলা। জেলা থেকে শহরের সব জায়গায় কংগ্রেসের সংগঠনে ভাঙন ধরাচ্ছে তৃণমূল। চলতি সপ্তাহেই কলকাতা পুর নিগমের এক কাউন্সিলর যোগ দিয়েছেন তৃণমূলে। যারা হাত ছাড়ছেন তারা বলছেন মমতা সরকারের উন্নয়নের জোয়ারে সামিল হতেই তৃণমূলে যাচ্ছেন। আবার তৃণমূলের যুক্তি কিছুটা এমন যে কেউ যদি তাদের দলে আসতে চায় তাহলে তারা কি করবে? তারা তো আর কাউকে জোর করে তৃণমূলে টানছে না। প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা নিয়েও টানাটানি। এই তো গেল বাংলার সমীকরণের কথা। সমস্যা রয়েছে প্রধানমন্ত্রী পদের দাবিদার কে হবেন সেই নিয়েও। বাংলার তৃণমূল নেতারা কিছুদিন আগে পর্যন্ত দাবি করে আসছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান। যদিও মমতার এই নিয়ে সুকৌশল বক্তব্য, প্রধানমন্ত্রীর মুখ হবে ইন্ডিয়ায়। তবে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ইন্ডিয়া ব্লকে আরও একাধিক নাম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। যেমন পড়শি রাজ্য বিহার, সেখানে আবার দাবি উঠেছে নীতিশ কুমারকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হোক, এমনই দাবি তুলেছে আরজেডি। আর এই নিয়েই নতুন করে রাজনৈতিক সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে। রাহুলে মন ভরেছে, নীতিশকেই প্রধানমন্ত্রী চাইছে লালুর দল। সম্প্রতি নীতিশ কুমার পাটনায় ফুলওয়ারি শরীফে গিয়েছিলেন। সেখানে চাদর চড়ান মুখ্যমন্ত্রী। সেই সময় দরগা উপস্থিত ছিলেন লালু প্রসাদের আরজেডির কয়েকজন নেতাও। তাদের বক্তব্য ছিল তারা দোয়া চেয়েছেন যাতে নীতিশ আগামী দিনে প্রধানমন্ত্রী হন। আর ওই দোয়া পর্বের পরপরই বিহারে আরজেডি নেতাদের সুর বদলে যায়। আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্রের বক্তব্য, তিনি চান আগামী দিনে প্রধানমন্ত্রী বিহার থেকেই হোক, নীতিশ কুমারই হোক। প্রসঙ্গত ভাই বীরেন্দ্র কোনো ছোটখাটো নেতা নন,
বিহারের রাজনীতিতে তিনি লালুর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। সেই বীরেন্দ্রর মুখে এমন দাবি ঘিরে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। রাজনীতির দাবায় লালুর আড়াই চাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে, লালুর অঙ্গুলি হেলনেই কি এই মন্তব্য করলেন বীরেন্দ্র, নাকি পোড় খাওয়া লালু এখানে রাজনীতির দাবা খেলায় কোনো আড়াই চাল খেলে দিলেন? প্রশ্ন উঠছে কারণ কিছুদিন আগে পর্যন্ত রাহুলের জয়গান গেয়েছিলেন লালু। এখন সেই লালু ঘনিষ্ঠ নেতার মুখে নীতিশকে প্রধানমন্ত্রীর মুখ করার দাবি। কেন হঠাৎ এমন 180 ডিগ্রি ঘুরে গেল লালুর দল? এ নিয়েও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ার অন্দরে। আরজেডি মুখপাত্র এই বিতর্কের মধ্যে দলের অবস্থান আরও স্পষ্ট করে দিয়েছেন। তার বক্তব্য, এতে তো খারাপ কিছু নেই, বিহারি হিসাবে আমরাও চাই বিহার থেকে কেউ প্রধানমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী করা হোক নীতিশ কুমারকে। তার সেই ক্ষমতা, যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে। এই বিতর্কের মধ্যে কৌশলী মন্তব্য অরবিন্দ কেজরিওয়ালের। তার বক্তব্য, এমন একটি ব্যবস্থা হওয়া দরকার যেখানে দেশের 140 কোটি জনসংখ্যার প্রতিটি মানুষ মনে করেন তারা প্রধানমন্ত্রী। আমাদের কোনো একজন ব্যক্তির ক্ষমতায়ন করলে চলবে না, প্রত্যেক মানুষের ক্ষমতায়ন করতে হবে। পাঞ্জাবে আপের সঙ্গে বন্ধুত্বে আপত্তি কংগ্রেসের। ইন্ডিয়া ব্লকে যে সবকিছু ঠিকঠাক নেই তা বুঝিয়ে দেওয়ার জন্য এই খণ্ডচিত্রগুলি যথেষ্ট। তবে এখানেই শেষ নয়, প্রাদেশিক সমীকরণ ঘিরে সমস্যা বাড়ছে পাঞ্জাবেও। পাঞ্জাব এখন আম আদমি পার্টির হাতে। সম্প্রতি সেখানে গ্রেপ্তার হয়েছেন পাঞ্জাব কংগ্রেসের অন্যতম বড় মুখ সুখপাল সিং খায়রা। কংগ্রেস নেতার গ্রেপ্তারে নিয়েও আপের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে পাঞ্জাবের কংগ্রেস শিবিরে। ইন্ডিয়া জোটের ওপরেও তার প্রভাব পড়তে শুরু করেছে। সাফাই দিতে আসরে কেজরিওয়াল। পাঞ্জাবের প্রবীণ কংগ্রেস নেতা সুখজিন্দর সিং রন্ধাওয়া যেমন বলে দিয়েছিলেন যে সে রাজ্যে তারা আম আদমি পার্টির সঙ্গে কোনো জোট চাইছেন না। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকেও এই নিয়ে মুখ খুলতে হয়েছে। এক বিবৃতিতে কেজরি জানিয়েছেন, ইন্ডিয়া জোটের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। বলেছেন, আপ কোনো পরিস্থিতিতেই জোট ভাঙবে না। জোট ধর্ম পালনে আমরা সব রকমভাবে সচেষ্ট। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় প্রাদেশিক সমীকরণে জটিলতা রয়েছে। 5টি রাজ্যের ইন্ডিয়া জোট সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কেরল, পাঞ্জাব এবং দিল্লি। কেরল ছাড়াও বাকি 4টি রাজ্যে কংগ্রেস বর্তমানে সাংগঠনিকভাবে ভীষণ দুর্বল জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে তো কংগ্রেস চতুর্থ দল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে লড়াই ছিল, এখনো রয়েছে। জোট করতে হলে কিভাবে সম্ভব, কোন সমীকরণে হবে সে কথা জানা নেই। উত্তরপ্রদেশে এতদিন সমাজবাদী পার্টির সঙ্গে লড়াই ছিল কংগ্রেসের, এখন জোট করতে হবে। পাঞ্জাব বিধানসভায় আম আদমি পার্টির সঙ্গে লড়াই চলছে কংগ্রেসের, লোকসভার লড়াইয়ে বন্ধুত্ব করতে হবে। দিল্লিতেও একই অবস্থা, আম আদমি পার্টির সঙ্গে লড়াই চলছে কংগ্রেসের, এখন লোকসভার লড়াইয়ের জন্য বন্ধুত্ব গড়তে হবে। আর এদিকে কেরলে আবার অন্য মাথা ব্যথা, যেখানে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের মুখোমুখি লড়াই। ইন্ডিয়া জোটের জটিলতা অনেক। একদিকে আবার ইন্ডিয়া জোটের কাজকর্মের জন্য সমন্বয় কমিটি তৈরি হয়েছে। গত 13 সেপ্টেম্বর সমন্বয় কমিটির প্রথম বৈঠক বসেছিল। সেখানে ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথম সপ্তাহে ভোপালে জোটের বড় যৌথ সমাবেশ হবে। সবই হচ্ছে, কিন্তু আসন সমঝোতা নিয়ে কিছুই হচ্ছে না। আর এই যৌথ সমাবেশ নিয়েও কিছু শোনা যাচ্ছে না। 18 জুলাই বেঙ্গালুরুর বৈঠকে আলোচনা হয়েছিল ইন্ডিয়া জোটের একটি অফিস খোলার বিষয়ে। দায়িত্ব পড়েছিল কংগ্রেসের ওপর, কিন্তু সেটিও এখন হিমঘরে। আপাতত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের বাড়ি থেকে টিম ইন্ডিয়া সমন্বয়ের কাজ চলছে। 13 সেপ্টেম্বর সমন্বয় কমিটির 13 জন সদস্য শরদ পাওয়ারের বাড়িতেই বৈঠকে যোগ দিয়েছিল, কিন্তু সীতারাম ইয়েচুরির দলের কেউ ওই বৈঠকে ছিলেন না। পরে সিপিএম জানিয়ে দেয় সমন্বয় কমিটিতে তারা কোনো প্রতিনিধি রাখছেন না। মুম্বাই বৈঠকের পর শোনা যাচ্ছিল রাজ্যভিত্তিক আসন সমঝোতার পর্ব শুরু হবে এবং অক্টোবরের মধ্যে সেই কাজ হয়ে যাবে।
কিন্তু সূত্রের দাবি, বাংলা, দিল্লি, পাঞ্জাব সহ রাজ্যগুলিতে এখনও আসন সমঝোতা নিয়ে কোনো আলোচনাই হয়নি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।